মন খারাপ করবেন না বাবা, এখান থেকে আধা ঘন্টার পথ। আমি খুব ভালো করেই জানি মর্নিং ওয়াকের নাম করে আপনি রোজ উপস্থিত হবেন, তাই আপনাকে আসলে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে আমার ভেতর থেকে সান্ত্বনা আসছে না। জামাইয়ের কথায় থমথমে সামিনের মুখটা, বাকিরা সবাই হাসতে থাকে। আমি রোজ যাব মানে? এটা কেমন কথা বললে? নেমন্তন্ন ছাড়া রোজ মেয়ে জামাইয়ের বাড়িতে যাওয়ার মতন লোক আমি নই। আর আমার তোমাকে সান্ত্বনা দিতে হবে না, উল্টো আমি দোয়া করি তোমাকে এতদিন একদিন যেন কেউ সান্ত্বনা দেয়। মঈন থতমত খেলো, অসহায়ের মতন মুখ করে তাকালো ইসির দিকে। চোখে চোখ জানতে চাইলো সে কি খুব জঘন্য মশকরা করে ফেলেছে শ্বশুরের সাথে। পরিস্থিতি সামলে নিতে ইহান তাড়া দিল ওদের। আচ্ছা, শীত নামছে, এবার তোমরা বেরিয়ে পড়ো মইন। ইরফান গিয়ে ড্রাইভিং সিটে বসেছে। বোন জামাই আর ভাগ্নিদের পৌঁছে দেবে সে। ইসি বিদায় নেয় সবার থেকে, মায়ের দুগালে চুমুকে শেষে গিয়ে দাঁড়ায় পাপার সামনে। সামিন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, একজন দক্ষ জীবন সঙ্গিনী হও, একজন শক্তিশালী মা হও, ওদের সামলে রেখো। ভালো মন্দ মুইনের সাথে শেয়ার করার পরেও যদি অস্থিরতা না কমে, নির্দ্বিধায় আমাকে কল করবে। আমার জীবনটাই তোমার। ইসি এবার আটকাতে পারেনি নিজেকে। পাপাকে জড়িয়ে ধরে দুদণ্ড কাদার পরে ওর মা চাচিরা জোর করে বসিয়ে দিল গাড়িতে। পরিস্থিতি হঠাৎ কেমন গুমোট হয়ে এলো বাপ বেটির এই হৃদয় বিদারক মুহূর্তে, যেটা বরাবর হয়। ইরফান পরিস্থিতি ঠান্ডা করতে বলল, ভাই, আমি কেন সবসময় তোর ড্রাইভার হব? এটা ঠিক নয়। হাসলো মুইন, বলল, বেরিয়ে এসো। কেন, মাইন্ড করলে নাকি ভাইয়া? আই ওয়াজ জোকিং। না, মাইন্ড করিনি। গিয়ে পেছনে বোন আর ভাগ্নিদের নিয়ে বসো, ড্রাইভ আমি করব। ইরফান তাই করলো। গাড়ি বেরিয়ে পড়লো শান্তিনীরের গেট থেকে। ইসির চোখ থেকে জলের নীরব ধারা বহমান। ইরফান একাই ভাগ্নিদের দুহাতে আগলে ধরে রেখেছে। ইসির মুখটা আর চোখে বার কয়েক দেখে মিনমিনে সুরে বলে, একদম তোর মতন দেখতে হয়েছে ওরা। খাসলো তোর মতন না হলেই হয়। হাসে ইসি, হাতের পিঠে চোখের জল মুছে বলে, আসলেই খাসলত আমার মতো না হলেই হয়। 1 ঘন্টার মাথায় গোটা বাড়িতে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ইচ্ছে খুশি চলে যাওয়াতে এতদিনের হাসি খুশি ভাবটায় যেন উবে গিয়েছে কর্পূরের মতন। এমনকি শুদ্ধ চুপচাপ ইকরিমিকরিকে নিয়ে বসে আছে। তারও কেমন ফাঁকা ফাঁকা লাগছে সবকিছু। সন্ধ্যা চা পর্ব সবাই বেশ মনমরা হয়ে শেষ করেছে। ইশিরা পৌঁছেছে, আলো কল করে জানালো সে কথা। ভিডিও কলে দেখলো আবার নাতনিদের। এত দেখে তবু মনটা ভরে না যেন। প্রেরণার শ্বশুরেরা সকলেই নিচতলায় ছিল, শাশুড়িরা দোতলায়। ইহান বাড়িতে নেই, পার্টির একটা বিশেষ কাজে বেরিয়েছে, ফিরবে রাত 10টা নাগাদ। প্রেরণা ঘর থেকে বেরিয়ে শুদ্ধকে চোখে পড়তে বলে উঠল, শুদ্ধ, পড়তে বসতে হবে না আজ, কিন্তু পড়াই ইহান আঙ্কেল ধরবে তোমার। কথাটা বলে নিজেই বোকা বনে যায় প্রেরণা। অস্বস্তি লুকিয়ে তড়িৎ তাকায় শাশুড়ির মুখের দিকে। দেখতে পায় ততক্ষণে সে তার শাশুড়িদের শীতল দৃষ্টি শিকার হয়ে গিয়েছে। ঢোক গেলে প্রেরণা আলো বলে ওঠে, কবার বলবো তোমাকে, আমরা কি বাড়াবাড়ি করছি? তুমি নিজেই আগ্রহ দেখাও না। ইহান শুদ্ধকে প্রীতি স্নেহ দেয় প্রেরণা। বাবা পাপা অবশ্যই ডাকবে না, তবুও অন্য কিছু ডাক শেখাও। খুবই বিরক্তি হচ্ছি আমরা। ইহান সব কিছু তোমার মতের উপর ছেড়ে দেয় বলে তুমি এত অবুঝ হতে পারো না। ঋতু থমথমে মুখে বসে আছে। আসলে এবার তার রাগ লাগছে। রোজ এই লোক সেই লোক টিটকিরি মেরে জানতে চায় শুদ্ধ ইহানের বন্ডিং এর ব্যাপারে। ঋতু সহ্য হয় না তার ছেলের নৈতিকতা নিয়ে কোনো কটু কথা। প্রেরণা মাথা নুইয়ে নেয়, ধীরে ধীরে বলে, চেষ্টা করছি বড় মা। শুদ্ধর হাতটা নরম করে ধরে এবার শাশুড়িদের সামনে থেকে চলে যায় প্রেরণা। শুদ্ধর ঘরে ঢুকে ওকে বিছানায় বসে প্রেরণা হাঁটু ভেঙে ছেলেটার সামনে বসে। আসলে সে অলসতা করছে, গায়ে না মেখে সে ভুল করছে। তাকেই কিছু একটা করতে হবে। এটা তো ঠিক ইহান শুদ্ধর আঙ্কেল নয়, আরো অনেক কিছু। এটা একটা খুবই জাদুময় সম্পর্ক। মামা বকুনি খেয়েছে দিদুদের থেকে। শুদ্ধ এতটুকু বুঝতে পারলো, তবে কারণটা অবশ্যই ধরতে পারলো না। বলল, দিদু তোমাকে ধমকালো কেন? মলিন হাসলো প্রেরণা, ছেলের গালে হাত বুলিয়ে বলল, দিদু ধমকালো কারণ আমি শুদ্ধকে একটা জিনিস শেখাতে পারছি না, অলসতা করছি। কি শেখাতে পারছো না মাম্মা? এবার ছেলের গাল টেনে দিয়ে প্রেরণা বলল, শুধু ইহান আঙ্কেলকে আব্বু ডাকবে সেটা। কিন্তু ইহান আঙ্কেল কি আমার আব্বু? তোমার কি মনে হয়? আব্বু মানে কি? হাফ ছাড়ল প্রেরণা। নিমেষ তাকিয়ে রইল ছেলের মুখ পানে দীর্ঘ সময়। তারপর ধীরে ধীরে বলল, আব্বু মানে একজন অভিভাবক যে সব সময় একটা বাচ্চাকে আগলে রাখে, তার যত্ন করে, তার হোমওয়ার্ক দেখে, রাতে ঘুমানোর আগে তাকে 1 গ্লাস দুধ খাইয়ে দেয়, তাকে পিঠে নিয়ে বুক ডাউন দেয়, তার সাথে সুইমিং করে। একজন আব্বুর বৈশিষ্ট্য এটা। তুমি এখন ভাবো
ইহান আঙ্কেল তোমার আব্বু হলো কি না, কেমন? শুদ্ধ চোখ বড় বড় করে মেলাতে থাকে মাম্মার কথা সত্যতা। আব্বু মানে যদি এসব হয় তাহলে তো ইহান আঙ্কেল আব্বুই। যেমন নিনিতার আব্বু আছে, রাহির আব্বু আছে, মাহিমের আব্বু আছে, শুদ্ধরও তো আব্বু। তবে ইহান, কি আশ্চর্য! বিষয়টা শুদ্ধর মাথায় এখন খেলে গেল। ছেলের সম্মুখে আর এক মুহূর্ত দাঁড়াতে ইচ্ছে করলো না প্রেরণার। ওকে রেখে ছুটে নিজের ঘরে গিয়ে দৌড়াটে। দরজায় পিঠ ঠেকিয়ে দিয়ে হাঁপাতে থাকে ক্রমাগত, পরপর অস্ফুটে বলে, আমি তোমায় বোঝাতে পারবো না বাবা। এটুকু জানি, হয়তো আব্বু মানে তোমার ইহান আঙ্কেল। এ তোমাদের মধ্যকার সমঝোতার বিষয়। তুমি আর তোমার ইহান আঙ্কেল বুঝে নাও। হচ্ছে না আমার দ্বারা, হচ্ছে না। বেশ রাত করে ফিরেছে ইহান, সাথে ইরফানও। কিছুদিন ভাইয়ের পলিটিক্যাল বিষয়ে দেখাশোনা করার দায়িত্ব নিয়েছে সে। দাদানের সাথে সাথেই থাকবে, তবে ওকে সাথে নিতে নারাজ ছিল ইহান। স্বভাব চরিত্র যা বলে তাতে ওকে বেশি দিন সহ্য করা যাবে না ইহানের পক্ষে। কটা দিন ধৈর্যের পরীক্ষা দেবে এই যা। প্রেরণা জেগেছিল ইহানের জন্যে। বাকিরা যে যার ঘরে ঘুমিয়েছে, শুদ্ধ জেগে আছে চোখ পিটপিট করে, ঘুম আসছিল না। তাই মাম্মার কাছে এসেছিল। ইহানকে দেখে উঠে দাঁড়ায় প্রেরণা, বলল, খেয়ে এসেছেন দুই ভাই? আমি কিন্তু সব তুলে রেখেছি, না খেয়ে আসলে বলুন, গরম করছি সব। একটুখানি হাসে ইহান। হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে থাকা শুদ্ধকে কোলে নিয়ে বলে, খেয়ে এসেছি, আপনি বসুন। প্রেরণা বসে। আলাপ তোলে সামনে রিইউনিয়ন নিয়ে। একটা পিকনিক করবে তারা শীতের মাঝামাঝি। গাজীপুরে মির্জাদের যে বাগান বাড়িটা আছে সেখানেই যাবে তারা। এসবের পরে ইহান শুরু করে শুদ্ধর সাথে রাজ্যের আলাপ। সে এ ঘরে কেন, তার কি মাম্মার সাথে ঘুমাতে ইচ্ছা করছে আজ? এ কথা সে কথা কৌশলে জানতে চায় ছেলেটার কাছ থেকে। শুদ্ধর এবার ঘুম পাচ্ছে। হাই তুলতে তুলতে ছেলেটা গম্ভীর হয়ে বলে, না, আমি ঘরেই ঘুমাবো। ঘুমের ঘোরে নিভু নিভু অবস্থা হয়েছে ওর। ইহান আদুরে জিপটাকে দু হাতে কোলে তুলে নিয়ে বলে, ঠিক আছে, ঘরে দিয়ে আসি, তুমি চোখ বন্ধ করো। শুদ্ধ তাই করলো। ছেলেটাকে ঘরে বিছানায় রেখে ওর ঘুমানোর অপেক্ষা করে তবেই বেরোলো। ঘরে ঢুকে দেখলো প্রেরণা আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বেনুনি করছে। নিজের ঘরে, নিজের আশ্রয়ে, নিজের কাঙ্ক্ষিত নারীটাকে এমন স্নিগ্ধ রূপে রোজ রাতে আবিষ্কার করে ইহান শান্তি পায়। বাইরের দুনিয়ার সমস্ত বিরক্তি ফানুস হয়ে উড়ে যায় তার। শরীরের ক্লান্তি সরে গিয়ে চনমনে হয় 32-এর শক্ত মনটা। কোমরে লোকটার কঠিন দুটো হাতের স্পর্শে প্রেরণা চোখ বুজে নেয়। বেরুনি থেকে হাত সরিয়ে পরপর চোখ মেলে মুখ তুলে তাকিয়ে দেখে লোকটার দৃষ্টিতে কোনো মলিনতা নেই, কেমন সবসময় খুবই ঠান্ডা থাকে। যতটা সহজভাবে প্রেরণার কাছে আসে, ওকে ছয় সবটুকুই অধিকারের জোর আর কোমলতা মেশানো স্পর্শে। প্রেরণা একটিবারও পারে না ফেরাতে, ও পারেই না। ছোঁয়াছুঁড়ি এই সময়টিতে দুজনার আলাপ পারে সারাদিনের। একজনের ক্লান্তি আরেকজন ঘুচিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টায়। একে অপরের আশ্লেষে মিশতে মিশতে কত রাজ্যের কথা বলে। শুধু নিস্তব্ধ রাতের দেয়াল সেসবের সাক্ষী হয়। হঠাৎ ইহান থামে। গা থেকে কমফোর্টার সরিয়ে উঠে দাঁড়ায়। প্রেরণা অপ্রস্তুত ভঙ্গিতে বলে ওঠে। কি হলো? জবাব না দিয়ে ইহান খুবই স্বাভাবিক ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে যায়। খানিক বাদে আবার একই ভঙ্গিতে ফিরে এলে প্রেরণা বলে, সমস্যা কি আপনার? শুদ্ধর ঘরে গিয়েছিলাম। কেন? আমার ওর মাথার কাছে পানির বোতল রাখতে মনে ছিল না। চেয়ে থাকে প্রেরণা ফেল করে। ইহান এবার নিশ্চুপ হেসে সেই চিরায়িত স্বরে বলে, নয়তো রাতে ঘুম থেকে উঠে পানি না পেয়ে নক থেকে নেয় সে হুট করে। আসলে বাচ্চার প্যারেন্টসদের একটু সতর্ক থাকতে হয় সবসময়। কোনো কথা আসে না আর প্রেরণা চোখ দুটো বুজে ফেলে। কমফোর্টার টেনে ঢেকে নেয় আরক্ত মুখটা। ইহান এগিয়ে গিয়ে কমফোর্টার শক্ত হাতে সরিয়ে দেখে প্রেরণা চোখ বুজে আছে। কি হয়েছে বুঝতে না পেরে ইহান ঝুঁকে জানতে চায়। প্রেরণা জবাবটা অস্ফুটে দেয়, আপনি প্লিজ ওকে আব্বু ডাকতে বলবেন। আমার ছেলেটা খুবই বাধ্য, শুনবে। ওর পাপাকে একভাবে জেনেছে, আপনাকে যেন একভাবে, যেমন করে আমি জেনেছি। জীবনে এখন জটিলতা ঢুকিয়েছি, মা ছেলে তখন জটিলতাকেই সহজ করে নেব। শুধুকে আপনি অবশ্যই কাল বলবেন এই কথা, আর আপনার কথাই শুনবে। আমি চাই ও আপনাকে আব্বু ডাকুক। তারপর আপনি গভীর রাতে ওর মাথার কাছে পানি রেখে আসেন, ওর আব্বু হয়েই। প্লিজ ইহান। তিত্তির করে কাঁপছে প্রেরণা। কথাগুলো বলেই মুখ গোজে শক্ত পুরুষালী লোমশ বুকটাতে। ইহান চুপ করে থাকে। দীর্ঘ সময় চুপ করে থাকে। ধীরে ধীরে ফুটে ওঠে হালকা হাসির ঝলকানি। হাসিটা ছিল পরিপূর্ণতার। মিসেস সাবিনা হকের চেম্বারে সকাল সকাল এসেছে ইহান প্রেরণা। মূলত তাদেরই অ্যাপয়েন্টমেন্ট ছিল শুরুতে। শুদ্ধকে স্কুলে রেখে এখানে আসা। আজ ভোরবেলা প্রেরণার ঘুম ভেঙে যাওয়ার পরে হঠাৎ সে অনুভব করলো সে অসুস্থতার, বমি পায়, মাথা ঘোরে। এমনটা আসলে রোজ সকালে হয়, তবে আজ মাত্রা ছাড়িয়েছে। ইহান সাথে সাথে এনেছে গাইনোকোলজিস্টের কাছে। পড়ে গিয়েছে শহরের বাইরে এক সেমিনারে। তার পরামর্শে সামিনা হকের কাছে আসা। সাবিনা হক সামান্য হাসলেন। প্রেরণাকে ঠিকঠাকভাবে চেক না করে সামান্য কিছু তথ্য নিয়ে বলে উঠল, তোমাকে পিলটা স্যুট করেনি, আমি লিখে দিচ্ছি আরেকটা।
আর ফ্যামিলি প্ল্যানিং করেছো কেন? আরক্ত মুখটা নামিয়ে বসে থাকে প্রেরণা। ইহান চুপচাপ হেসে যায় চোখ নামিয়ে। সাবিনা হক, ইহান, প্রেরণা দুজনকেই উদ্দেশ্য করে বলে, বিয়ের বয়স কম হলেও দুজনের বয়স কিন্তু কম নয়। হ্যাঁ, খুব চমৎকার একটা প্ল্যানিং করতে পারো এখনই। এখন কত শত অসুবিধা থাকে মেয়েদের বলো তো। প্রেরণা জবাব না দিল। সাবিনা হক বলতে থাকেন, ইহান, নির্বাচনের পরে বেবি নিও। বাচ্চা এসে দেখুক তাদের বাবা যে সে কেউ নয়। জি আন্টি, আপনার কথা ভেবে দেখব। আগে আপনার মূল্যবান ভোটটা আমাকে দেবেন। মস্করা ইহানও করে বসে। হাসলেন সাবিনা হক, বললেন, হ্যাঁ, এখন ঘুমের ঘরেও নিশ্চয় এই কথা আওড়াও। আপনার মূল্যবান ভোট আমাকে দিয়েন। সাবিনা হকের চেম্বার থেকে বেরিয়ে ওরা দুজন পার্কিং লটে যায়। এই ডায়াগনোসিস সেন্টারটা শহরের সব থেকে ভিআইপি এরিয়াতে। এখন কি করবেন? প্রেরণার কথায় ঘড়ি দেখলো। ইহান বলল, আপনাকে আর শুদ্ধকে বাড়িতে পৌঁছে দিয়ে যাবো। ভোটটা সভা আছে। দুপুরে ফিরবেন না? না, সন্ধ্যায়। ওরা কথা বলতে বলতে যখন গাড়ির দিকে এগোচ্ছিল তখনই কারো গায়ের সাথে ধাক্কা লেগে থামলো ইহান। প্রেরণাও দাঁড়িয়ে পড়ল। ইহান ঘুরে বিনয়ী সুরে সরি বলে সামনে দাঁড়িয়ে থাকা দম্পতির মুখটা অবলোকন করে মুখটা ঘুরিয়ে নিল বিতৃষ্ণায়। তোষা চুপ করে আছে। এখানে তাদেরও আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল। রিশাদ আর তোষা দুজন পদমর্যাদায় মেজর, এখন ছুটিতে শহরে আছে। এতগুলো বছর পর ইহানকে এভাবে অপ্রত্যাশিতভাবে দেখে রিশাদ একটু সহজ ভঙ্গিতে হাত বাড়ালো। একটা সময় তাদের বন্ধুত্ব খুব গাঢ় ছিল। কেমন আছিস? কংগ্রাচুলেশন, অবশেষে ইউ আর ম্যারেড। আচমকাই ভীষণ রাগ উঠল ইহানের। পুরনো ঘা দগদগে হলে যেমন জ্বলুনি হয় ঠিক অমনভাবে জ্বলে উঠল ভিতরটা। রিশাদের হাত উপেক্ষা করে যেতে যেতেই অস্ফুটে বলল, বাস্টার্ড। ওর হাতটা ঠিক তখনই টেনে ধরল রিশাদ। প্রেরণা তখনও বিষয়টা ঠিক বুঝে উঠতে পারেনি। তবে তোষা বুঝে ফেলে, রিশাদকে সরিয়ে দেয়। কিন্তু রিশাদ হেসে উঠে তাচ্ছিল্যের হাসি। ভ্রুগুটি হাসতে হাসতে বলে, বাস্টার্ডকে আমি? তুই কি তবে? স্যারের বউকে উল্টে পাল্টে আদর করার সময় এই কথাটা তোর নিজের বলা উচিত ছিল। প্রেরণা খুব বড় একটা ধাক্কা খেলো আগন্তুকের মুখে এমন অশ্লীল বাক্য শুনে। পর মুহূর্তে মৃদু চিৎকার দিয়ে সরিয়ে নিল ইহানকে। রিশাদের মুখে ঘুষি বসাতেই যাচ্ছিল। কাঁপছে ইহান, বিধ্বংসী লাগছে হঠাৎ এই চির ঠান্ডা অমায়িক মানুষটাকে। প্রেরণা ধরে রেখেছে নিজেকে, সামলে নিয়ে বলে, শান্ত হন, আপনার ইলেকশন সামনে, কি দরকার? ইহান গর্জন তুলবে তার আগে প্রেরণায় চিবিয়ে চিবিয়ে রিশাদকে বলল, আপনি শওকত ওয়াসিদের জুনিয়র ছিলেন? ও, তবে শুনুন, আপনার মরহুম স্যারের অনুপস্থিতিতে ধর্মীয় মতে দায়িত্ব নিয়েছে উনি আমাকে বিয়ে করেছেন। আর যেসব ইঙ্গিত করলেন আপনি, ওসব বিয়ে নামের একটা সুন্দর এবং শ্রেষ্ঠ সম্পর্কের অন্যতম পবিত্র শর্ত। নিজের নষ্ট মস্তিষ্ক দিয়ে সেসব বিচার না করে আপনি নিজের চরকায় তেল দিন। আমার স্বামী আপনাকে গালি দিয়েছে, সেজন্য দুঃখিত। শুনুন সামনে থেকে। তোষা চুপচাপ ওদের দিকে তাকিয়ে আছে, প্রেরণাকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। প্রেরণা ইহানের হাত ধরে টানতে টানতে এগিয়ে যায় গাড়ির কাছে। ইহান কিছু একটা করবে সে সুযোগ দেয় না প্রেরণা। দু চোখ ভরা অনুনয়, চোখ দুটো ছলছল করে। ওর চোখে দৃষ্টি দিতেই দমে যায় ইহান। মেজাজটা পুরো বিগড়েছে, গাড়ি চালাচ্ছে বেপরোয়া হয়ে। প্রেরণা খুব ভয় পাচ্ছে। হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে বলে, ও বুঝি তোষা? ইহান জবাব দেয় না। প্রেরণায় বলে যেতে থাকে, আপনি বলেছিলেন আমরা দুজনেই চাইলেই হয়। এই বিয়েটা না হবার পেছনে অন্য কোনো কারণ নেই। আপনিই বলেছেন আমরা দুজন মেটার করি শুধু। তবে মানুষের কথায় রিয়্যাক্ট করার কি আছে? এবারও চুপ ইহান। প্রেরণা তার কাপা হাতটা রাখলো। হঠাৎ ইহানের হাতের উপর থেমে থেমে বলল, আমি সম্মান করি আপনার আদর। আপনি আপনার স্ত্রীকে ছুঁয়ে থাকেন, যাকে অনেক সম্মান দিয়ে বিয়ে করেছেন, মোহরানা উসুল করেছেন। চুপচাপ শুনেই যাচ্ছে ইহান। গাড়ি তখন শুদ্ধর স্কুলের সামনে। গাড়ি থামতেই প্রেরণা নামলো। লোকটাকে একটু সময় তো দেওয়া উচিত ঠিক হতে। চূড়ান্ত ধৈর্যশীল মানুষও তো হঠাৎ হঠাৎ খেই হারিয়ে ফেলে। আপনি থাকুন, আমি শুদ্ধকে আছি। বলেই প্রেরণা এগিয়ে যায় সামনে। স্কুলের গেটের সামনে প্রচুর ভিড় দেখে ভ্রু কুচকে যায় প্রেরণার। দপ্তরিয়া দারোয়ান দেখলো শুরুতেই প্রেরণাকে দেখা মাত্রই শুকনো ঢোক গিলে নেয়। আশেপাশে দাঁড়িয়ে নিনি তার মা কাছে। সবার মধ্যে আতঙ্কভাব লক্ষ্য করছে প্রেরণা। কিছু জানতে চাইবে তার আগে রাহির মা ছুটে এসে হুমড়ি খেয়ে পড়ে প্রেরণার সামনে। চেঁচিয়ে কেঁদে ওঠে, শুদ্ধ, রাহি, নিনিতা আর রাকিনকে পাওয়া যাচ্ছে না ভাবি, কোথাও? ওপাশে কলটা রিসিভ হতে সামিনের কণ্ঠস্বর থেকে কিছুটা ধমক বেরোলো। কি তুমি আসবে না? শান্ত জবাব দিল, ভাইয়া আপনাকে বলছি এসবে আমাকে জড়াবেন না। এইসবের প্রতি ইন্টারেস্ট আমার ঈশিতা জীবিত থাকতেও ছিল না, এখনও নেই।
সত্যি বলতে আমার জীবনে ঈশিতা ব্যতীত অন্য কোনো বিষয়ে কোনো আগ্রহ নেই। ও এসব শেয়ার আপনি ওর সাথে বুঝে নিয়েন। কল কাটতেই হাঁপ ছাড়ল সামিন। আলো এসে পাশে দাঁড়ায় তখন। মানা করে দিল? আপনি বাদ দিন তাকে। উজ্জ্বল আর সেহাই যথেষ্ট। ওদের ডেকে নিন। শান্ত ভাইয়াকে তার মতো ছেড়ে দিন। মাথা নাড়ে সামিন। আজ একটা বিশেষ দিন। আজ ছেলে মেয়েদের মাঝে যার যার সম্পত্তি ভাগ করে দলিল লিখে দিবে তারা 3 ভাই। সাব রেজিস্টার আসবে মাগরিব বাদ। বিছানায় বসলো সামিন। আলো বসলো তার ঠিক পাশে। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা নানা রঙের ফাইল, মির্জাদের সকল সম্পত্তি, দলিল আর নথিপত্র। সেসবের দিকে চেয়ে চেয়ে হাসে সামিন ইয়াসার। মির্জা আলোকে বলে,